বউ শার্টের বোতাম খুলতে খুলতেই বলল, আজকের অদাটা সুন্দর তাই না? এমন ঝাঁঝালো বউয়ের এমন রূপ দেখে আমি ঘাবড়ে যাই। বুঝতে পারি না কি মতলব আটতেছে, তবে বউকে বুঝতে দিই না যে আমি ঘাবড়ে গেছি সেটা। বউয়ের সাথে তাল মিলিয়ে আমিও বলতে লাগলাম, হ্যাঁ সেই ওদার একদম তোমার মতো গরম গরম। দেখলাম আমার কথা শুনে নাফিজা অর্থাৎ বউয়ের দুগাল লজ্জায় লাল হয়ে গেল। লজ্জা মিশ্রিত স্বরে বলে, যা দুষ্ট, তোমার মুখে না কিছুই আটকায় না? মুখে টেপ মেরে রাখতে হবে? টেপ মেরে রাখতে হবে কেন গো? তোমার ঠোঁট দুটো আছে কেন? বলেই ভ্রু কুঁচকে তাকায় তার দিকে। দেখি আরও বেশি লজ্জা পাচ্ছে। সেও কম কিসের। আমার সাথে তাল মিলিয়ে বলতে লাগলো, আমার ঠোঁট দিয়ে কি আর তোমার উচ্ছৃঙ্খল কথা আটকানো যাবে? উল্টো দেখা যাবে আমার 200 টাকার লিপস্টিকের স্বাদ নিয়ে বসে থাকবে। 200 হোক বা 500 টাকা তো আমারই, তো স্বাদ তো নিতে পারি। 200 টাকার লিপস্টিকের স্বাদ কেমন তা দেখা উচিত কি বলো? আমার কথা শুনে বউয়ের ঠোঁটে শয়তানি হাসি ধরা দেয়। বিছানা থেকে উঠে একটা লিপস্টিক নিয়ে এসে আবার আমার খোলা বুকে ধাপ করে শুয়ে পড়ে। এমনভাবে পড়েছে যেন হাড্ডি ভেঙে গুঁড়ো হয়ে গেছে। মনে মনে বললাম, পড়ছস ঠিক আছে, হাতির মতো শরীর নিয়ে আসতে পড়তে পারিস নাই। একটা আফসোস থেকে গেল, মনের কথা মুখে আর আনতে পারবো না। যদিও আনি 1 মাস খাবার দিব না। খাবার না দিলে খাবো কি কও তো? তাই সাহস হয়ে ওঠে নাই খেপা বাঘিনী খেপাতে। বউ আমার দিকে লিপস্টিক বাড়িয়ে দিয়ে বলল, নাও টেস্ট করে দেখো। শেষের দিকে একটু রাখিও আমার জন্য। ঠোঁটে দিতে হবে। তার কথা শুনে মাথা গরম হয়ে যায়, তবুও তা গিলে ফেলি। কারণ এটা বউ না, যেন একটি ডাইনি। রাগ গিলে বলি, তোমার ঠোঁটে যেগুলো আছে সেগুলো তো সকালে মুখ ধোয়ার সাথেই ধুয়ে ফেলবে। তার চেয়ে বরং অপচয় না করে আমাকে টেস্ট করতে দাও। অপচয় শয়তানের ভাই, জানো না? আমার এত ভাত পড়ে আছে ডাইনিং টেবিলে, সেগুলো অপচয় না করে খেয়ে আসো যাও। একবার আর মাথা ঠিক রাখতে পারলাম না। যা সর বিডি, আনরোমান্টিক বিডি কোথাকার! মাল একটা মুডটাই নষ্ট করে দিল। বলেই বুক থেকে ধাক্কা মেরে ফেলে দিলাম। খাট থেকে ফ্লোরে পড়ে চ্যাপ্টা হয়ে থাকে। পর মুহূর্তে তার জন্য মায়া হলে তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে উঠে দাঁড়ালাম। নিচে নেমে যেন না তাকে তুলতে যাব, তখন নাফিজা আমার হাতটা ধরে উল্টো আমাকেই ফেলে দেয়। তারপরেও সে অট্টহাসি হাসতে থাকে, যেন আমাকে ফেলে দিয়ে বিশ্ব জয় করে ফেলেছে। রাগ করে আমি রাতে অন্য রুমে চলে যাই আর সেই রুমের ঘুমিয়ে পড়ি। বউ, কও একটা আবদার করব, রাখবা? তুমি তো আমার একমাত্র আপনজন। তোমার আবদার না রেখে কার আবদার রাখবো বলো? আহ, আমার সোনা বউ, তোমাকে এই জন্যই তো এত ভালোবাসি। হয়েছে, পাম দিতে হবে না। আবদার কি বলো? তোমার নরম ঠোঁটে আমাকে একটু চুমা দাও। আমার কথা শুনে নাফিজা লাজে লাল হয়ে যায়। তবু আমার আবদার রাখতে যখন তার মুখ সামনে আনলো, তখনই এই মিনহাজ, অফিসের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠো। এই বাজখাই গলার চিৎকারে ঘুম ভেঙে যায়।
বুঝে যাই এতক্ষণ এগুলো স্বপ্ন ছিল। মনে মনে বললাম, খোদা কি এমন জিনিস দিলে যে স্বপ্নও দেখতে দেয় না ঠিক মতো। গভীর গলায় তাকে বললাম, আমার অফিস আমি দেখে নিব, তোমার ভাবতে হবে না। বলেই উঠে যাই। উঠে ওয়াশরুমে চলে যাই। আর নাফিজা হতাশ হয়ে রান্নাঘরে চলে যায়। ফ্রেশ আর তৈরি হয়ে এসে নিজের রুমে যাই। গতকাল শার্টে টাকা ছিল সেগুলো নেওয়ার জন্য। শার্ট নিয়ে দেখি শার্টের পকেটে কোনো টাকাই নেই। গতকাল কোনো এমন রূপ পাল্টালো সব বুঝি গেলাম। সাথে সাথে মাথা গরম হয়ে যায়। এই নাফিজার বাচ্চা, এক চিৎকারে সে চলে আসে। নাফিজা আসলে শার্টটা তার দিকে ছুঁড়ে মেরে বলি, পকেটের টাকা কই? নাফিজা ঠোঁট কামড়ে এমন একটা লুক দিল, সাথে সাথে মাথা ঠান্ডা হয়ে যায়। আমতা আমতা করে বলি, না মানে আমার টাকা মানে তো তোমারই টাকা, বলে নিলেই তো হয়। তোমাকে বললে দিতা? বলে ভ্রু নাড়ে। আমি মনে মনে বলি, কুসু দিতাম, জানলে টাকা লুকিয়ে রাখতাম। নাফিসাকে বললাম, না দেওয়ার কি আছে, কেমন দিতা আমার ধারণা আছে। বেশি না বলে খেতে আসো। এক বুক হতাশা নিয়ে আমিও তার পিছে পিছে গেলাম নাস্তা করতে। বিয়ের আগে কত ভালো ছিল, কত শান্তশিষ্ট ছিল। এখন এই টাইম বোমের মতো হয়ে গেছে। যখন প্রেম ছিল তখন যেটা বলতাম সেটাই শুনতো, কোনো তালবাহানা করতো না। আর এখন কিছুই বললেই হ্যাত করে ওঠে। পুরনো কথা মনে পড়ে, বউয়ের আদর পেতে ইচ্ছা হলো। পিছনে গিয়ে জড়িয়ে ধরি। নাফিজা বিরক্ত হয়ে বলে, গরমে বাঁচি না, আর তুমি আসছো ডলাডলি করতে। কোনো মতলব থাকলে বলে ফেলো। ওয়েট, তোমার কি টাকার প্রয়োজন? এই আমি কি তোমার মতো অভিনেত্রী নাকি ছলনা করে টাকা নিতাম? কি বললে তুমি? আমি ছলনাময়ী? যা বেটা, তোর নাস্তা নাই, না খেয়ে অফিসে চলে যা। আমিও রাগ করে বেরিয়ে পড়তে গেলে নাফিজা ডাক দিয়ে বলে, বস্তা এটা নিয়ে যাও। অফিসের ব্যাগটা হাতে নিয়ে অশিক্ষিত মহিলা, এটা বস্তা না, এটা হলো ব্যাগ। বলতে বলতে দরজা খুলে বেরিয়ে পড়ি। নিচে নেমে চায়ের দোকান থেকে নাস্তা করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। তবে অর্ধেক রাস্তা গিয়ে বুঝতে পারি নাফিজাকে কোলের মধ্যে বসিয়ে আলতো করে জড়িয়ে ধরি। ঘাড়ের চুলগুলো খোপা করে রজনীগন্ধা ফুলের মালা চুলে গুজে দিই। চুলের মাঝে গন্ধ শুকলে নাফিজা ইট করে বলে ওঠে, আমার চুলে আমি ছাড়া আর কারো গন্ধ পাবে না। এই কথাগুলো আমার মুডের 12টা বেজে যায়। কপাল কুঁচকে কিছুক্ষণ নাফিজার দিকে চেয়ে থাকি। তারপর ছোট করে বলি, তোমাকে না কোনো এমন হয়েছে সব বলছি, তাও কথাটা ফেলবে না? নাকি সব সময় এটা নিয়ে খোঁচা মেরে কথা বলবে যে? আমার যতদিন মনে পড়বে ততদিন বলবো। আমারও তেরা কথায় আমি একটা দীর্ঘশ্বাস ফেলি। মনে পড়ে সকালে বের হয়ে পড়ার পরে কথাগুলো। যখন আমি বেরিয়ে যাই তখন চায়ের দোকানে গিয়ে নাস্তা করে নেই। তারপর অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। কিছু দূরে গিয়ে দেখতে পাই ব্যাগটা ভার লাগছে। ব্যাগের চেন খুলে দেখতে পাই ব্যাগের টিফিন বক্সটা দেখেই আমার মুখে হাসি ফোটে। খুশি মনে অফিসে চলে যাই। অফিসে ঢোকার সময় বেহাখালীতে একটি মেয়ে কলিগের সাথে আমার ধাক্কা লাগে। আমি সরি বলে নিজের ডেস্কে চলে যাই। দুপুর পর্যন্ত কাজ করে যাই। দুপুরে লাঞ্চ বিরতি দিলে
ভাত খেয়ে নেই, খাওয়া দাওয়া শেষ করে আবার কাজে লেগে পড়ি। এখন রাত প্রায় 8টা। অফিস থেকে বের হয়ে ভাবলাম ফুলের দোকানে যাব। যেইভাবে সেই কাজ, ফুলের দোকানে গিয়ে নাফিজার পছন্দের ফুল কিনে নেই একতোড়া। ফুল কেনা শেষ হলে বাসার উদ্দেশ্যে চলে যাই। নাফিজা আর আমার চট্টগ্রাম শহরে একটা বিল্ডিংয়ের 5তলায় ভাড়া থাকি। আমার মা বাবা গ্রামে থাকে। তাদের অনেককেই বলছি এখানে এসে থাকতে, তবে তারা রাজি হয় না। আর নাফিজার বাড়ি শহরেই। আমি দরজার টোকা দিলেই নাফিজা দরজা খুলে দেয়। আমার থেকে ব্যাগটা নিয়ে নাফিজা সোজা তাদের রুমে চলে যায়, কোনো কথা ছাড়া। আমি বুঝতে পারছি বউ আমার এখনো রেগে আছে। তাই আমিও পিছে পিছে গিয়ে নাফিজাকে জড়িয়ে ধরি। আমার এমন জড়িয়ে ধরা নাফিজার মন শান্ত হয়ে যায়। তবে পর মুহূর্তে আমার শরীরের মেয়েলি গন্ধ পায় নাফিজা। সাথে সাথে আমার হাত ছাড়িয়ে কলার ধরে বলে, এই তোর শরীরে মেয়েদের গন্ধ কেন আসতেছে? অন্য মেয়ের বডি স্প্রের গন্ধ তোর শরীরে কেন? সত্যি করে বল, কার সাথে ছিলি? আমি কিছু মুহূর্ত বেকুবের মতো চেয়ে থাকি। নাফিজা কোনো এগুলা বলতেছে বুঝতে পারি না। আমি নিজের শার্টে গন্ধ শুকি, বুঝতে পারি আসলেই বডি স্প্রের গন্ধ আসতেছে। মনে করার চেষ্টা করে কেমন আসতে পারে এই গন্ধ। সাথে সাথে মনে পড়ে অফিসে ঢোকার সময় একটি মেয়ে কলিগের সাথে ধাক্কার কথা। নাফিজাকে বোঝানোর জন্য কলার থেকে হাত সরিয়ে নাফিজাকে তার শরীরের সাথে লেপ্টে নেই। তারপর বোঝানোর ভঙ্গিতে বলি, তুমি বলো, আমি কি তুমি ছাড়া আর কোনো মেয়ের দিকে তাকাই? যতই ঝগড়া হোক তবুও আমি অন্য কোনো মেয়ের কাছে যাব এটা স্বপ্নেও ভাবি না। আজকে অফিসে ঢোকার সময় এক কলিগের সাথে ধাক্কা লাগে। গন্ধটা হয়তো তখনই লেগে গিয়েছে। ধাক্কা লাগলে কি গন্ধ লেগে যায়? সমানে সমানে ধাক্কা লাগলে তো লেগেই যাবে। কোনোদিনও যেন আর এমন গন্ধ না পাই। যদি পাই তখন আর জিজ্ঞেস করব না, ডাইরেক্ট বাই করে দিব। ঠিক আছে সোনা। নাফিজা চলে যেতে চাইলে আমি নাফিজাকে আটকায়ে ফেলি। আলতো করে জড়িয়ে ধরে বলি, আমি ফ্রেশ হয়ে আসি, তুমি ব্যাগ খুলে দেখো। আমি ওয়াশরুমে চলে গেলে নাফিজা ব্যাগ খোলার পর দেখতে পায় তার পছন্দের ফুল রজনীগন্ধা। সাথে সাথে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। ফুলগুলো ড্রেসিং টেবিলে ফুলগুলো রেখে নাস্তা আনতে যায় রান্নাঘরে। আমি ওয়াশরুম থেকে এসে দেখি নাফিজা রুমে নাই। বিছানায় শুয়ে পড়ি লম্বা হয়ে। একটু পর নাফিজা এসে দেখি আমি বিছানায় শুয়ে আছি। চোখ বন্ধ করি। নাফিজা এসে পাশে বসে বলে, আগে নাস্তা করে নাও, তারপর শুয়ে থাকো। আমি উঠে নাস্তা করে নেই। নাস্তা শেষ হলেই নাফিজাকে বলি, ফুলগুলো নিয়ে এখানে বসো। নাফিজা ফুলগুলো নিয়ে আসার পর আমি হাত ধরে নাফিজাকে কোলের মাঝে বসিয়ে নেই। এই মিনহাজ, এই দিকে একটু আসো। নাফিজাকে ডাকে, আমার ধ্যান ভাঙে। রান্নাঘরে গিয়ে দেখি কিছু একটা নেওয়ার চেষ্টা করতেছে তাক থেকে। গিয়ে বললাম, হাইটে যখন ছোট তখন এত উপরে রাখার কি দরকার? তুমি কি ইন্টারস্টলি আমাকে বাটি বলেই আমার দিকে রাগ মুখে চেয়ে থাকে। আমি বিরক্ত কণ্ঠে বলি, সব কথা উল্টো মিনিং বের না করলে কি পেটের ভাত হজম হয় না? পেটের ভাত হজম হয় কি না জানি না,
তবে আমার মন শান্তি পায়। মনে মনে বলি, তোমারটা যে কি বালের মন, কিছুই বুঝি না। তবে নাফিজাকে বলি, আমার মনকে তেজপাতা বানিয়ে নিজের মনে শান্তি খুঁজে আর কি। যেটা মনে করো। মুখে মুখে কথা বলা বন্ধ করে সরো তুমি। নাফিজা সরে গেল। আমি গিয়ে যে জায়গায় দাঁড়াই, তারপর তাকে জিজ্ঞেস করি, কি নিয়ে দিতে হবে বলো। আমার দিকে তাকে বলে, আটার কৌটাটা। তুমি রাতে রুটি খাও, যে রুটি বানাবো। আটার কথা শুনে মাথায় দুষ্টামি চেপে বসে। নাফিজা কৌটার ঢাকনা ভালো করে লাগায় না। কৌটাটা নিয়ে ইচ্ছে করেই নাফিজার সাথে ধাক্কা খায়, আর সাথে সাথে আটা সব নাফিজার মাথার উপর গিয়ে পড়ে। মাথার উপর পড়ার সাথে সাথে আটা মুখ সহ সারা শরীর সাদা করে ফেলে। এখন এই মুহূর্তে নাফিজাকে ভূতের মতো লাগতেছে। কেন জানি তাকে দেখে প্রচণ্ড হাসি পেয়ে যায়। হা 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 হা, একটা অট্ট হাসি দিয়ে উঠি, আর এই হাসি যেন আমার কাল হয়ে গেছে। দজ্জাল মহিলাটা আমার হাত থেকে কৌটাটা নিয়ে বাকি যা আটা ছিল তা আমার মুখে ছুঁড়ে মেলে। এখন আমার মুখ চুল সাদা হয়ে যায়। আর একটা দেখে নাফিজা অট্ট হাসি দিয়ে ওঠে। তার হাসি দেখে আমারও পিত্তি জ্বলে ওঠে। আরেকটা কৌটাতে কিছু আটা ছিল, আমি সেগুলো নাফিসার উপর ঢেলে দেই। আবার আমি হেসে উঠি, আর নাফিসা জ্বলতে থাকে। তারপর আমাকে সে দৌড়াতে শুরু করে দেয়। দৌড়াতে দৌড়াতে দুজনেই নিজেদের বেডরুমে চলে আসি। বেখালিতে কিছু একটার সাথে বেজে দুইজনই বিছানায় পড়ে যায়। আমি পড়ি নিচে, আর আমার উপরে পড়ে নাফিসা। দুজন দুজনের দিকে কিছুক্ষণ চেয়ে থাকি। দেখি নাফিসা নরম হয়ে গেছে। ধীরে ধীরে মুখে লজ্জা ছড়িয়ে পড়তেছে। আমি নাফিসাকে আরেকটু শরীরের সাথে লেপ্টে নিয়ে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরি। নাফিসা আমতা আমতা করে বলে, তোমাকে ভালো দেখাচ্ছে না, মতলব খারাপ লাগতেছে। রোমান্স করে আর পেট ভরবে না, রুটি আর হবে না, আজকে ভাত খেয়ে নিব। আজকে যদি ভাতের বদলে অন্য কিছু খেতে মন চাচ্ছে, ইউ নো হোয়াট আই মিন। বলেই নাফিজা একটা চোখে টিপ মারি, আর নাফিজা বলে, অসভ্যই তোর মুখে সবসময় শুধু অশ্লীল কথা। আমি অবাক হয়ে বলি, আজব, আমি বউকে আনা বলতেছি, পর নারীকে তো না। তুই আমার মুখে অন্য নারীর নাম বলতেছিস। তোমাকে আমি কথার কথা বলছি, রেগে গেছো কেন? কে শুনে কার কথা? আমাকে ধাক্কা দিয়ে সে উঠে চলে যায়। বোঝা যায় আজকে আর রান্না হবে না। আমিও বিছানা থেকে উঠে নাফিজা যে রুমে গেছে সেই রুমের সামনে যাই। খাবার আনতে যাচ্ছি বলেই নিচে চলে যাই আমি। গল্প মন বোঝা দেয়, লেখক এমডি শিফু। চলবে পরবর্তী গল্পটি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ভুল ত্রুটি হলে আমার দৃষ্টিতে দেখবেন।